আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুনামগঞ্জ ৫ সাতক দুয়ারাবাজার নির্বাচনী আসনে জামাতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর অধ্যক্ষ মৌলানা আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ বিশেষ সাক্ষাৎকার। আপনার ব্যক্তিগত গুণাগুণ এবং প্রতিভা সম্পর্কে তো অনেকেরই জানা আছে। আলহামদুলিল্লাহ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জামাতে ইসলামে আপনাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নির্বাচনী এলাকায় মানুষের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীক, বিশেষত আপনার ব্যক্তিগত ইমেজ নিয়ে আপনার নির্বাচনী এলাকাতে মানুষের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হচ্ছে। আপনি কি এই ব্যাপারে আশাবাদী যে সাতক দ্বারা নির্বাচনী এলাকার মানুষ আপনাকে এই বছর বিজয়ী করবে ইনশাআল্লাহ? এই ব্যাপারে আপনার আশাবাদ এবং এলাকাবাসীর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে বিদেশে যারা আমাদেরকে দেখছেন এবং দেখবেন, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সুজুদ। আমাদের প্রিয় ভাই বিশিষ্ট সাংবাদিক ইসলামী চিন্তাবিদ জনাব আব্দুল হাই জেহাদি সাহেব যে প্রশ্ন করেছেন, তার প্রতি উত্তরে বলতে হয় আলহামদুলিল্লাহ, আমি রমজানুল মুবারক থেকে নিয়ে এ পর্যন্ত আজকে সহ ৩৭১টি প্রোগ্রাম সাতক দ্বারা এবং এই সমস্ত এলাকাতে করেছি। আমি ২৩টি ইউনিয়নে, উত্তরে মেঘালয় পাহাড় থেকে নিয়ে দক্ষিণে জগন্নাথপুরের বিস্তীর্ণ জলাভূমি, হাওর বাওর এলাকাতে প্রোগ্রামগুলো বিস্তৃত। আলহামদুলিল্লাহ, অভূতপূর্ব সারা জনগণের পক্ষ থেকে পাচ্ছি, যা কল্পনাতীত। আমরা আশাবাদী যে এবার মানুষ জামাত ইসলামীকে দাড়িপাল্লাকে নয় শুধু, বরং মানুষ চাচ্ছে একটি পরিবর্তন। বিগত ৫৪ বৎসরে ৩টি পরিবার দেশকে শাসন করেছে। সত্যি কথা যেটা, শেখ মুজিবুর রহমানের পরিবার, জিয়াউর রহমান সাহেবের পরিবার, এরশাদ সাহেবের পরিবার। এই পরিবারতান্ত্রিকতা থেকে মুক্ত হয়ে মানুষ সুষ্ঠু গণতান্ত্রিক ওয়েতে নির্বাচন করে সৎলোকের শাসন কায়েম করার জন্য, দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, একটি স্বচ্ছ নির্মল আগামী গঠন করার জন্য মানুষ এবার পরিবর্তনের সপক্ষ মাধ্যমে ইনশাআল্লাহ। এবং আমি আশাবাদী এবার শুধু সাতক দ্বারা নয়, বরং সরকার গঠন করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী। এবং তৎসংশ্লিষ্ট ইসলামিক দলগুলোর মধ্যে যদি জোট হয়, তাহলে সেটা তো আরও ওয়েল অ্যান্ড গুড। আমরা আশাবাদী জোট হবে এবং হওয়া উচিত। ধন্যবাদ। শুক্রিয়া। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো, নির্বাচনে প্রার্থী যারা হয়েছে, বিশেষত ইসলামী আন্দোলন বা জামাতে ইসলামের প্রার্থীও অনেকেই আছেন, আরও বিভিন্ন দলের ইসলামী প্রার্থী, আরও বিভিন্ন দলের প্রার্থী আছে। আপনি ব্যক্তিগতভাবে আপনি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, একটা শিক্ষাবিদ পরিবারের সন্তান। বিশেষত আপনি মদিনা ইউনিভার্সিটিতে চাকরি বা শিক্ষা জীবন কাটাতে পারতেন। ইংল্যান্ডের মতো মাটিতে আপনি বিভিন্নভাবে সুযোগ পেয়েছেন শিক্ষা জীবন, শিক্ষকতা জীবন কাটানো। এসবের দিকে আপনি মনোযোগী না হয়ে আপনার সাতক দ্বারাবাসী উন্নয়নের উদ্দেশ্যে মানব সেবামূলক কাজে আপনি নিজেকে আত্মনিয়োগ করার উদ্দেশ্যটা কি? ভাই, একজন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তোমার জীবন মরণ কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আমার পড়াশোনা, আমার দীর্ঘ ৩৭ বৎসরের শিক্ষকতা, আমার জনসেবা, খেদমতে খালক, সব কিছু একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাস লা ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ তারা যারা মানুষের সেবা করে। আরও হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলেছেন, আল খালকু ইয়ালি ফাহাব্বুল খালকি ইলাইয়া মান আহাব্বা ইয়ালি, সৃষ্টিকুল হচ্ছে আমার পরিবারের সদস্য। অতএব
আমার সৃষ্টিকুলকে, আমার পরিবারের সদস্যকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য আমি জনসেবাকে একটি অত্যন্ত ইবাদত মনে করে থাকি। অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, আমৃত্যু ইনশাআল্লাহ জনসেবার সাথে জড়িত থাকবো। এই মহান উদ্দেশ্য নিয়ে আজ থেকে 34 বছর আগে, আমার বয়স যখন 31 বছর ছিল, আমি 1991 সনে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন করে মাত্র 6000 ভোটে ফেল করেছিলাম। এবার আমার প্রিয় সংগঠন জামাত ইসলামী আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ সাতক দ্বারার বিস্তৃত জনপদ চষে বেড়াচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ এবারও জনগণ আমাকে এই সুযোগ দেবে। আপনি একদিকে নিজে ব্যক্তিগতভাবে সারা দেশে একজন প্রতিষ্ঠিত মানুষ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় জগতে সবচাইতে সুনাম খ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেটা লিডিং ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়ে আপনি একজন প্রফেসর, এটা তো একটা সুনামের কথা এবং ভালো অবস্থা। এত ব্যতীত এটা রেখেও আপনি সাতক দ্বারার নির্বাচনী এলাকায় সংগঠনের পক্ষ থেকে প্রার্থী হয়েছে। আমরা জানি সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা, এর মধ্যে দোয়ারা বাজারও আছে। সাতক একটি শিল্পনগরী। সাতক এবং দোয়ারা বাজারকে শিল্পনগরী এবং পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলার ব্যাপারে আপনার কোনো ভাবনা আছে কিনা? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই। আজকে আমাদের সাতক দ্বারা ফোরাম কর্তৃক আয়োজিত একটি নির্বাচনীয় সংলাপ ছিল, আপনিও সেখানে উপস্থিত ছিলেন। আমার বক্তব্যগুলো সেখানে রেকর্ড করা হয়েছে। সাতক দ্বারাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমার বিশাল প্ল্যান আছে। আমরা ইতিমধ্যে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি, আংশিকভাবে বলেছি। আমরা ইশতেহার আকারে ইনশাল্লাহ এগুলো প্রকাশ করব। সাতক একটি পর্যটন কেন্দ্র, সাতক একটি শিল্পনগরী, সাতক একটি সুন্দর পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলার বিপুল সম্ভাবনা আছে। সেখানে কোটি কোটি টাকা উপার্জনের ব্যবস্থা আছে সরকারের কোষাগারে আসবে। আমি যদিও শিক্ষক পরিবারের সদস্য, শিক্ষকতাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে আমি অবসর সময়েও লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে যাচ্ছি ইনশাআল্লাহ। এমনকি আল্লাহ পাক যদি আমাকে জনগণের খিদমতের জন্য কবুল করে, জাতীয় সংসদ সদস্য হিসাবে কবুল করে, তারপরেও আমি যদি সুযোগ পাই, তাহলে শিক্ষকতাকে আমি অন্তত সপ্তাহে একদিন করে হলেও বেছে নেব। এবং শুধু তাই নয়, আপনার মাধ্যমে আমি জানিয়ে রাখছি যে যদি কোথাও কোনো প্রতিষ্ঠানে বিনা বেতনেও হোক, দরসে বুখারি বা সাহিহাইন এগুলো পাঠদানের আমি সুযোগ পেয়ে থাকি, তাহলে সেই সুযোগটুকুকেও কাজে লাগাবো ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং সেই আশাবাদ আমার মনের ভিতরে আছে ইনশাআল্লাহ। আমি সবাইকে জানিয়ে রাখলাম, আমি একজন শিক্ষক, শিক্ষকতাকে ভালোবাসি। আল্লাহ রসুল ছিলেন মানবতার শিক্ষক, অতএব আমি শিক্ষাকে ভালোবাসি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, এই সমস্ত খাতগুলোকেই আমি অগ্রাধিকার প্রদান করব আমি যদি নির্বাচিত হই, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার শিক্ষক হিসেবে দুনিয়াতে আগমন করেছিলেন। আপনি যদি এমপি নির্বাচিত হন, তারপরেও আপনি সুযোগ পেলে সেই শিক্ষকতাকেও ধরে রাখবেন। এখন আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, এই সুনামগঞ্জ থেকে কোনো রুগী নিয়ে এখনও সুনামগঞ্জ দ্বারার মানুষকে সিলেটে আসতে হয়। যদি আপনি নির্বাচিত হন, তাহলে সুনামগঞ্জে বা সাতকে একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করে এই এলাকার মানুষকে স্বাস্থ্যসেবায় উন্নয়ন করার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? জি, কথা হচ্ছে সাতক, দোয়ারা এবং কৈতকে কিন্তু জেনারেল হসপিটাল বিদ্যমান আছে, কিন্তু সমস্যা হচ্ছে হসপিটালগুলো নিজেরাই রোগাক্রান্ত। অ্যাম্বুলেন্স নাই, দক্ষ ডাক্তার নাই, ঔষধ নাই, অভিজ্ঞ নার্স নাই। এগুলো যদি মানোন্নয়ন করা যায় তাহলে অনেকটা প্রবলেম সলভ হয়ে যাবে। প্রত্যেকটি ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র অলরেডি বিদ্যমান আছে, সেখানে একজন MBBS ডাক্তার নিয়োগ দেওয়া আছে, কিন্তু তারা যায় না এবং এগুলো মনিটরিং করা হয় না। তো ইনশাআল্লাহ এইগুলোকে একটা নিয়মের ভিতরে এনে যদি মানসম্মত করা যায়, তাহলে যে সমস্যাগুলোর কথা বলেছেন এই সমস্যার সিংহভাগ সমাধান হয়ে যাবে। এরপরেও তো আলহামদুলিল্লাহ আমাদের সুনামগঞ্জ একটা মেডিকেল কলেজ প্লাস হসপিটাল ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং কার্যক্রম শুরু করেছে, সেটাকে উন্নত করার চেষ্টা করব। এবং
যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে স্বাস্থ্যসেবা, শিক্ষা সবগুলোই ইনশাআল্লাহ আজিজ একটা সঠিক ফরম্যাটে দাঁচে ফিরে আসবে বলে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, আপনি এত ব্যতিব্যস্ত থাকার পরেও আমার নাগরিক বার্তা টিভিকে কিছু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শেষ কথা, দ্বারা ছাতকবাসীর উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো আবেদন আছে কিনা এই কথা বলেই আমার পক্ষ থেকে। জি, সম্মানিত ছাতক দ্বারাবাসী, দেখুন আমি আপনাদের সন্তান। আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যয়নের পরে সেই দেশে বড় অঙ্কের চাকরি করতে পারতাম, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতে পারতাম। আমি ব্রিটেন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো চষে বেরিয়েছি তিনবার। ব্রিটেনেও গিয়েছি। প্রিয় ভাইরা, আমি সেইগুলোকে আমার কর্মক্ষেত্র হিসাবে বেছে নিইনি। আমি ছাতক দ্বারাকে বেছে নিয়েছি, শিক্ষা ক্ষেত্রে অবদান রেখার চেষ্টা করেছি দীর্ঘ ৩৬ বৎসর। ইনশাআল্লাহ ছাতক দ্বারার জনগণ যদি আমাকে সুযোগ প্রদান করে, এবং আমি আশা করি আপনারা এবার আমাকে মূল্যায়ন করবেন, এবং বিশেষ করে বিগত 1937 খ্রিস্টাব্দ থেকে ছাতক দ্বারা তথা আসাম, বেঙ্গলে এমপি ইলেকশন হয়ে আসছে। এখনও কোনো আলিম সাহেবকে ছাতক দ্বারার মানুষ নির্বাচন করার সুযোগ পায়নি। আমি আশা করব, আমি আপনাদের এক ভাই, দেশে বিদেশে পড়াশোনা করেছি, শিক্ষকতার সাথে জড়িত আছি, আপনারা এবার অন্তত আমাকে দাঁড়িপাল্লাকে নির্বাচন করবেন। এবং আলহামদুলিল্লাহ আমরা একটা ফ্লো লক্ষ্য করতেছি সারা দেশ জুড়ে, শুধু ছাতক দ্বারাতে নয়। আপনারা ইতিমধ্যে ডাবি, চবি, রাবি, জবি এগুলোতে দেখেছেন ভূমিদশ বিজয় হয়েছে ইসলামী ছাত্র শিবিরে। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে আপনারা বিবেচনা করবেন, এবং যে যেখানে আছেন ইনশাআল্লাহ একটা জোয়ার যাতে উত্তোলন হয়, অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, লম্পট, খুনাখুনি এইগুলো থেকে যাতে আমাদের জনপদটুকু নিরাপদ থেকে আগামী প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য ছাতক দ্বারা এবং বাংলাদেশ উপহার দিতে পারি, সেই ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন, সেই প্রত্যয় ব্যক্ত করছি, আশাবাদ ব্যক্ত করছি। আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে আবারও মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তখন আলী উত্তর দিয়েছিলেন, ওমরের সফলতার পিছনে ছিলেন উসমান, আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো ব্যক্তি। আর আপনারা বুঝতে পেরেছেন তিনি কি বলছেন। ঠিক আমি যতই দুর্বল হই না কেন, আপনাদের মতো এই জ্ঞানী গুণী ব্যক্তিরা থাকা অবস্থায় ইনশাআল্লাহ আমার দুর্বলতাটুকু ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের মাধ্যমে সফলতা এই প্রতিটি, এই বিশ্বাস আমার ভিতরে ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে। আমাকে বলা হচ্ছে ছাতক দ্বারা নিয়ে আমার ভাবনা, কোনো কিছু নিয়ে ভাবতে হলে এই বিষয়টি সম্পর্কে তাকে জানতে হবে, এই বিষয়টি তার হৃদয়ে প্রতিস্থাপিত থাকতে হবে। আমি ছাতক দ্বারাতে আমার জীবনের প্রায় 3/4 সময় কাটিয়েছি। পড়াশোনা করার জন্য কৈশোরকাল ব্যতীত পড়াশোনা করার জন্য মাত্র গড়ে 10-12 বছর ছাতক দ্বারা লাগিয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে আমি সেখানে ভালো চাকরি পেতাম। আমি ব্রিটেনে 3বার গিয়েছি, তখন অত্যন্ত সহজলভ্য ছিল সেখানে অবস্থান। আমি আমার রুজির জন্য ওই সমস্ত দেশকে, ওই সমস্ত এলাকাকে আমি বেছে নিইনি, আমি ছাতক দ্বারাকেই বেছে নিয়েছি। আমি আমার প্রিয় সংগঠন জামাত ইসলামী আমাকে প্রার্থী করেছে, আল্লাহর শুকরিয়া। এজন্য আমি গত রমজানুল মুবারক থেকে গতকাল পর্যন্ত 371টি ছোট্ট বড় প্রোগ্রাম ছাতক দ্বারাতে আমি করেছি। ছাতক দ্বারার রাস্তাঘাট আমার হাতের তালুর মতো পরিচিত।
অতএব সাধকের সমস্যা, দ্বারার সমস্যাগুলো সম্পর্কে আমি অভিজ্ঞ। প্রিয় ভাইরা, আমি এখানে বসে বসে যে কথাগুলো করেছি, সাধক দ্বারা যোগাযোগ অত্যন্ত ভয়াবহ অবস্থা। প্রায় 750 কিলোমিটার রাস্তার মধ্যে গড়ে 60-70 কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগী, নতুবা সব ব্যাগে চলে চুরমার হয়ে গিয়েছে। তথাকথিত উন্নয়নের জোয়ারে এগুলো ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে। এইগুলো চলাচলের উপযোগী করার জন্য প্রাথমিকভাবে সাধক দ্বারা চলাচলের জন্য রাস্তা সুগম হয়ে যায়। মানুষের মৌলিক চাহিদা অন্যতম একটি ব্যাপার হচ্ছে স্বাস্থ্য। আমাদের দায়িত্বশীল প্রিয় ভাই ডক্টর হারুনুর রশিদ এ ব্যাপারে কথা বলেছেন। আমি নিজেও সাধক দ্বারা এবং কৈত এই সামগ্রী নেই, অ্যাম্বুলেন্স গুলো নিজে অসুস্থ হয়ে তারা নিজেরাই কাতরাচ্ছে। এবং অবস্থায় যদি জামাত ইসলামীকে আল্লাহ পাক ক্ষমতায় নিয়ে যায়, এই ব্যাপারে আমাদের আমির জামাত সহ তিনি নিজে একটি মেডিকেল কলেজের, বিশাল মেডিকেল কলেজের এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা, আমাদের ইবনে সিনা, আমাদের শত শত হসপিটাল আছে। আমাদের আমির সাহেব 3 জনের মধ্যে একজন ডাক্তার সাহেব, আমাদের উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচিত হয়েছিলেন তিনিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার আব্দুল কুদ্দুস। আমার বিশ্বাস ইউনিয়ন বেসিক যে কমিউনিটি হেলথ কেন্দ্রগুলো আছে, ওই 3টি হাসপাতাল এবং প্রয়োজনে আরো কিছু বেসরকারি হাসপাতাল গোবিন্দগঞ্জে গড়ে উঠেছে। আজ থেকে প্রায় 30 বছর পূর্বে দিল্লির আবু খয়ের সাহেব সমাজসেবী তিনিও একটি হসপিটাল গঠন করেছিলেন। এগুলোকে যদি সচল করা যায় এবং ডাক্তারি প্রশিক্ষণ দিয়ে অন্তত প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা উন্নীত করা যাবে ইনশাআল্লাহ। এটা তেমন কিছু কঠিন নয় এবং এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট থাকবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা অগ্রাধিকার প্রদান করব। প্রিয় ভাইরা, শিক্ষা ব্যবস্থা শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়, কিন্তু সত্যিকার অর্থে নৈতিকতাহীন শিক্ষা, মরালিটিলেস শিক্ষা, ধর্মীয় শিক্ষা হীন শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দিয়েছে। আমি নিজের শিক্ষার সাথে জড়িত 34 বছর ছিলাম, এখন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে জড়িত আছি। আফসোস, আমাদের পাঠশালাগুলিতে একটি অক্ষর না লিখলেও অটো ফাঁস করানোর জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। 5ম শ্রেণী পর্যন্ত ফাঁস করে 6ষ্ঠতে এসে আমাদের কাছে ভর্তি হবে ছেলেটি, মেয়েটি, তাকে তার নাম, পিতার নাম, গ্রামের নাম, প্রথমত বাংলা, ইংরেজি, মাদ্রাসায় যেহেতু পড়বে তখন আরবির কথাও বলবি, ইংরেজি আরবি তো পারেই না, এমনকি বাংলাতেও সে তার নাম ঠিকানাগুলো লিখতে পারে। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। প্রিয় অশ্বরী মন্ডলী, খুব মঞ্চে পাল্টাতে হয়। আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়রা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন, সেটা আমরা সাপোর্ট করেই করা উচিত। তাদের বেতন বৃদ্ধি হবে, সাথে সাথে শিক্ষার গুণগত মান, সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, সর্বক্ষেত্রে এটা দাবি। জামাত ইসলামী আমার দল, আপনার দল, ইনশাআল্লাহ মানুষের সেই মৌলিক জন্য সজাগ আছে। 2022-এর
ছিল, বিদায় সাথে ও শতাধিক ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ যদি সঠিকভাবে যাকাত উত্তোলন করা যায় তাহলে একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে 1 লক্ষ কোটি টাকা লিকুইড মানি থেকে যাকাত উত্তোলন করা সম্ভব। এই যাকাত যদি সঠিকভাবে প্রিয় ভাইরা, বলা হয়েছে সাদক এবং দোয়াকে একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে আমি বিস্ময় অভিভূত হয়েছি দোয়া বাজারের বিভিন্ন স্পট দেখে। এইগুলোকে যদি পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় নিয়ে আসা হয়, বিশেষ করে আমাদের রেজাভাই যে সমস্ত প্রস্তাব করেছেন, নিঃসন্দেহে কোটি কোটি, এই তো রাত্রে কখন 1টা-1:30টার সময় আমি দোয়ারা থেকে সাদক যখন আসি তখন সুরমার ব্রিজ পার হয়ে আসি, তখন দেখা যায় শত শত মানুষ সেখানে অবস্থান করছে এবং নির্মল বায়ু সেবন করছে। তারা তাদের সময় কাটাচ্ছে, একটা পর্যটন স্পট হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ এই সোনালী জেলাকে যদি নদী শাসন করে যদি সুন্দর একটি পর্যটন কেন্দ্র হিসাবে সাদক দোয়ারাকে পরিকল্পিতভাবে করা যায়, তাহলে একটা পর্যটন স্পট হয়ে কোটি কোটি টাকা সেখান থেকে উন্নয়নের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাইরা, তরুণরা আমাদের সম্পদ। 18 থেকে 35 বছর পর্যন্ত 4,40,00,000 তরুণ যাদের বয়স 18 থেকে 35 বছর, এরা অধিকাংশ বেকার। এই বেকারদেরকে কর্মসংস্থান করার জন্য সাদকে যে শিল্প কারখানাগুলো বিদ্যমান, এইগুলোতে যদি আমাদের আসল ভিত্তি এদেরকে প্রশিক্ষিত করে চাকরির ব্যবস্থা করা যায়, তাহলে সাধক দ্বারার বেকারত্ব অনেকটা উপশম হবে, বেকারত্ব অনেকটা দূর করা সম্ভব। আইটি প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ কেন্দ্র যদি খোলা যায়, তাহলে সাধক দ্বারা সহ দেশের লক্ষ লক্ষ বেকারদেরকে বিদেশে এবং দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। ইতিমধ্যে আপনারা জেনেছেন জাপান আগামী 5 বছরে 1 লক্ষ শ্রমিক নেবে। তাদের কোনো ডিগ্রির প্রয়োজন নেই। তারা যদি শুধু জাপানিজ ভাষাটুকু জানে, তাহলে তাদের মান্থলি বেতন হবে 3 লক্ষ। স্পেসিফিকলি সাধক দ্বারাতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা না হলেও অন্তত সুনামগঞ্জ জেলাভিত্তিক যদি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করা যায়, তাহলে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ। ডক্টর হারুন ভাই বলেছেন, পরিবেশ দূষণের ফলে জন্ডিস, লিভার সিরোসিস সহ বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, যার কারণে সাধক থেকে নিয়ে ওই বৈরম পর্যন্ত পানি দূষিত হয়ে যেত। এর মাছগুলো খাওয়া যেত না। এমনকি মাছ মেরে যদি বিভিন্ন জায়গাতে বিক্রি করা হতো, তাহলে মুখে নেওয়ার সাথে সাথে কেরোসিনের মতো দুর্গন্ধ ভেসে আসে। এজন্য পরিবেশকে সুন্দর করার জন্য সারা বিশ্বে একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে, সারা বিশ্বে যত মানুষ বজ্রপাতে নিহত হয়, এর 1/10 শুধু